identify, track, and punish every terrorist and their backers. टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। এই ভিডিওটা দিয়ে শুরু করলাম এই কারণে, তার কারণ আজকে আমাদের অত্যন্ত গৌরবের এবং গর্বের অপারেশন সিন্দুর দিবস 7ই মে। যে পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল, জঙ্গি হানা হয়েছিল 22শে এপ্রিল, তার পরবর্তীতে 7ই মে হয়েছিল অপারেশন সিন্দুর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এখন এই প্রসঙ্গ আর এই মুহূর্তে রাজ্যের অবস্থা ঠিক কোথায় কোথায় মিল আছে, কেন এই ভিডিওটাকে দিয়েই এই এপিসোডটা শুরু করলাম, সেই প্রসঙ্গটাই আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যেটা যথেষ্ট চিন্তার কারণ। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। গতকাল গভীর রাত্রিরে আপনাদের সামনে অন্য অনেক সংবাদ মাধ্যমের থেকে অনেক আগে আমরা আপনাদের সামনে তুলে ধরি এক মর্মান্তিক ঘটনা, যেটা এতক্ষণে আপনারা সকলেই জেনেছেন, আমাদের মানুষের ভাষাতেও আপনারা দেখেছেন, যে সেই মর্মান্তিক ঘটনা মানে ব্যাখ্যা করতে গেলেও কষ্ট লাগে। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের তার উপরে যে প্রাণহানির আঘাত, তাকে গুলি করে হত্যা করা হয় মধ্যমগ্রামে তার বাড়িতে ঢোকার মুখে। সেই ঘটনার বিস্তারিত বিবরণ আমরা আমাদের এপিসোডেও দিয়েছি এবং আপনারা সারা দিন মিডিয়াতে সেটা দেখছেন, বিভিন্ন রকম মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে দেখছেন, তার ফুল কভারেজ দেখছেন। এখন এখানে আমি আপনাদের সামনে সেই বিষয়টি নতুন করে না তুলে ধরে তার থেকে বলবো একটু তলিয়ে দেখুন তো সবাই মিলে, সুধী দর্শকবৃন্দ। সেই সঙ্গে বলবো আমাদের ভারত রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় রাজনাথ সিং, রাষ্ট্রপতি থেকে শুরু করে তার প্রধানমন্ত্রীর যে ক্যাবিনেট আছে, সকলকে, সমস্ত ধরনের গোয়েন্দা সংস্থাগুলি, তদন্তকারী সংস্থাগুলি এবং দেশের সেনা, যে সেনা আজকে আমাদের এই 7ই মে অপারেশন সিন্দুরের গৌরব এনে দিয়েছিল। শুধু তাই না, সেই স্বাধীনতার পরবর্তী থেকে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যে কটা যুদ্ধ হয়েছে, সব কটা যুদ্ধ ভারতবর্ষকে জিতিয়ে এনেছে আমাদের এই ভারতীয় সেনা। তার জন্য আমরা অসীম গৌরব অনুভব করি এবং গর্ব অনুভব করি। কিন্তু এর পিছনে পশ্চিমবঙ্গের এই যে নির্বাচন, এই যে 4 মে সেই নির্বাচনের ফল প্রকাশ, এবং ফল প্রকাশে প্রায় ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির রাজ্যে ক্ষমতায় আসা, যদিও এই ক্ষমতায় আসা কথাটার মাঝখানে 4 তারিখ থেকে তাদের যে শপথ গ্রহণ, মানে প্রকৃতপক্ষে ক্ষমতাটায় আসা, ঠিক তার মাঝখানে ঘটে গেল এই রকম একটা মর্মান্তিক ঘটনা। ঠিক যখন মানুষ আশা প্রকাশ করছিল, আনন্দ করছিল,
আনন্দ উচ্ছ্বাসে যেন এক স্বাধীনতার আস্বাদ উপভোগ করতে শুরু করেছিল মানুষ। যখন সেই বাঁধন হারা উচ্ছ্বাস ভাবছিল তারা যে শপথ গ্রহণের পর আমাদের যে নতুন সোনার বাংলা সরকার গঠিত হবে ভারতীয় জনতা পার্টির হাতে, সেই সরকারের কাছে তাদের কি কি স্বপ্ন আছে সেই সমস্ত নিয়ে তারা যখন গল্প গুজব আলোচনা হই হই আবির খেলা এই সমস্ত মত্ত, ঠিক তখন রাতের অন্ধকারে ঘটে গেল এরকম এক হাড় হিম করা ঘটনা। এখন এই ঘটনাটাকে আজকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছেন যে এটা বিজেপির বুকে গুলি করা। নরেন্দ্র মোদীর যে শপথ গ্রহণে তিনি যে আসবেন তার আগে পুরো পরিস্থিতিটাকে একটা কেওসে পরিণত করা। তেমনি বিরোধী দলনেতা, বিদায়ী বিরোধী দলনেতা, আগামীতে তাকে হয়তো অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রকে আমরা দেখতে পাবো, কিন্তু তিনি শুভেন্দু অধিকারী, তিনি তার ঘনিষ্ঠ আত্মসহায়ক, যে যার বর্ণনা আমরা এর আগের এপিসোডে দিয়েছি, যে তার পুরো কর্মকাণ্ডের একটা বিস্তারিত অংশ এই অত্যন্ত সরল সাদাসিধা একটি ভালো মানুষ তিনি দেখভাল করতেন। অবশ্যই তার রাজনৈতিক জ্ঞান ছিল এবং সেটা অনেকেরই গলার কাঁটা পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, যেটা আজকে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি জানিয়েছেন তিনি যদি ওই ভবানীপুরে না জিততেন তাহলে বোধহয় ওনার আত্মসহায়ককে এইভাবে চলে যেতে হতো না, যেটা ওনার শোক ব্যক্ত করেছেন। ব্যাপারটা কি সুধী দর্শক বৃন্দ এখানেই থেমে যায়? তাহলে এই এপিসোডের এই এতটা অংশ এইগুলো বললাম, তার পিছনে একটা ছোট্ট কারণ আছে। সেটা হচ্ছে, খেয়াল করে দেখুন যে enemy is the same and the attack is also the same in a same way and in to a same target. খেয়াল করে দেখুন অপারেশন সিন্দুর, তার সাথে যে পেহেলগাঁওয়ে যে জিহাদি আক্রমণ পাকিস্তানের তরফ থেকে হয়েছিল, পাকিস্তান মদতপুষ্ট হয়ে জঙ্গি গোষ্ঠীর দ্বারা, তার ফলবশত হয়েছিল আমাদের হয়েছিল প্রত্যাঘাত, কারণ ভারতবর্ষ সরাসরি আঘাত করে না, এটা তাদের নীতি বরাবরের। কিন্তু আমরা যে প্রত্যাঘাত করেছিলাম ভারতবর্ষের তরফ থেকে, ভারতীয় সেনা, সেটা কেন করতে হয়েছিল? ওই পেহেলগাঁও কাণ্ডের জন্য, যেখানে কারণটা কি ছিল? কারণটা ছিল শুধুমাত্র ভারতবর্ষের ওপরে জঙ্গি হামলা নয়, বেছে বেছে অলমোস্ট কোট আনকোট বলতে খারাপও লাগছে কিন্তু উপায় নেই, এটা বাস্তব, কঠিন বাস্তব, রক্তাক্ত বাস্তব। প্রায় এক একজন মানুষকে প্রায় অর্ধ উলঙ্গ বিবস্ত্র করে চেক করা হয়েছিল সে হিন্দু কিনা। তাকে সেই ধর্মের, সেই জিহাদিদের, সেই তারা যে ভাষা বলে বা যে ধর্মগ্রন্থ নিয়ে তারা নিজেদের কর্মসূচিগুলোকে এগিয়ে নিয়ে যায়, সেইটাকে সেইটার কয়েকটি বিশেষ লাইনকে মুখস্থ করে বলতে বলেছিল বা চেক করছিল সেটা বলতে পারে কিনা। তারপর নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়। খেয়াল করে দেখুন, ওখানে যেমন সেম ভারত বিরোধিতা এবং আক্রমণের লক্ষ্যবস্তু হিন্দুরা। এবার আপনি চলে আসুন পাশে বাংলাদেশ, যেটা নিয়ে আমরা লাগাতার আলোচনা করে যাচ্ছি, যে এটাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। অনেকবার এই নিয়ে বিস্তারিত, আমি শুধু না, আমাদের এই চ্যানেল শুধু না, বিভিন্ন বিশেষজ্ঞরা এই নিয়ে আওয়াজ তুলছে এবং বারবার করে বলছি, এই যে তৃণমূল কংগ্রেসের স্লোগান জয় বাংলা, এটা নিষিদ্ধ হোক, এটা একটা দেশ বিরোধী স্লোগান। টিএমসি এই দলটি নিষিদ্ধ হোক, কারণ এটি একটি দেশ বিরোধী দল। এটাকে শুধুমাত্র ভোট ভাববেন না, এবং এটা বিজেপির সর্বোচ্চ স্তরের
সমস্ত নেতাদের কাছে অনুরোধ, এটা শুধু ভোট নয়, এটা কোনো রাজনৈতিক দলের হেরে গিয়ে জমানা পরিবর্তন নয়, এটা দেশের মানুষদের, দেশের রাষ্ট্রবাদী, দেশের জনগণের এক প্রকার বিদেশি শত্রুর আক্রমণ থেকে নিজেদেরকে আত্মরক্ষা করা এবং ভোটের বাক্সে সেটার প্রত্যাঘাত দেওয়া, দিয়ে তাদের জমানাটাকে পরিবর্তন করে দেওয়া। একের পর এক দেশ বিরোধী শক্তি এই সীমান্তবর্তী এলাকাগুলোতে গজিয়ে উঠেছে। কিভাবে? ওই বাংলাদেশ, ওই সেম এজেন্ডা এবং টার্গেট ইজ দ্য সেম, এটা বলছিলাম। সেটা কি? টার্গেট হিন্দু। কাকে ক্ষতি করতে হবে? ভারত রাষ্ট্রকে ক্ষতি করতে হবে, ভারতবর্ষকে ক্ষতি করতে হবে, চিকেন নেক কেটে দিয়ে 7 সিস্টার দখল করতে হবে। এজেন্ডা। আর এজেন্ডা কি কলকাতা দখল করে নিতে হবে নাকি? যেটাই হোক, হ্যাঁ, হেসে উড়িয়ে দিলে হবে না। এটা ওনারা আমার মতে কোনো ফাঁকা আওয়াজ দেননি। আমরা অনেক সময় রসিকতা করে বলি যে কলার ভেলা বেঁধে কলকাতা দখল করবেন না, ওই দখলটা ছিল নিঃশব্দ দখল। তার কারণ ওনারা জানতেন ওনারা অলরেডি কলকাতা দখল করে রয়েছেন। ওই জেহাদি গোষ্ঠীগুলো, ওই জেহাদি শত্রুগুলো, দেশের শত্রুগুলো, তারা জানে তাদের রেপ্লিকা, তাদেরই এজেন্ডাকে ফুলফিল করছে সেই সরকারটাই পশ্চিমবঙ্গে রয়েছে, তৃণমূল কংগ্রেসের নাম ধরে। সুধী দর্শকবৃন্দ, দেশপ্রেমিক দর্শকবৃন্দ, আপনারা বলুন, কমেন্টে লিখুন আমি এই কথা ঠিক বলছি কিনা। এবং যদি সম্ভব হয়, আপনাদেরও প্রচুর বিভিন্ন রকম মানুষের বিভিন্ন সোর্স আছে, আপনারা এই এপিসোড পৌঁছে দিন উচ্চতর স্থানে, দেশের উচ্চতর স্থানে, যেখানে তারা একটু এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবেন। এবং আমরা অত্যন্ত ভরসা রাখি আমাদের সেই প্রধানমন্ত্রীর ওপর, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর, প্রতিরক্ষা মন্ত্রীর ওপর, তার ক্যাবিনেটের ওপর, যারা দেশকে এতক্ষণ ধরে নিরাপত্তা দিয়ে আসছেন এবং অপারেশন সিন্দুর ঘটিয়েছেন এবং সাফল্য নিয়ে আসছেন আমাদের জন্য। কিন্তু এই জিনিসগুলো এত সহজ না। ওটা হয়েছিল যেমন প্রকাশ্যে জানা গেছিল, এখানে অনেক কিছুই ঘটে গেছে এই গত 15 বছর ধরে, সেটা নিঃশব্দে। আমি বারবার করে বলেছি, উত্তর 24 পরগনার বিশেষ বিশেষ কিছু অংশ, দক্ষিণ 24 পরগনার অংশ, এখানে দেখবেন বেশি মিডিয়া ঢুকতে পারে না। তার কারণ মিডিয়া ঢুকতে গেলে তাদেরও প্রাণহানির হুমকি দেওয়া হয়। এবং দেখবেন ওই সমস্ত জায়গাগুলোতে খুব একটা বোমা বিস্ফোরণ হয় না, খুব একটা বিরাট বিরাট হত্যাকাণ্ড হয় না, কিচ্ছু হয় না, নিঃশব্দে থাকে। কিছু কিছু জায়গায় যেমন ধরুন মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জায়গাগুলো গমগম করে, কারণ মানে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার এদের একটা নেটওয়ার্ক এগুলো। আর যে জায়গাগুলো জানবেন শান্ত রয়েছে, জানবেন সেই জায়গাগুলোই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। সেই জায়গাগুলোতেই লুকিয়ে রয়েছে দেশের সব থেকে বড় শত্রু। আর ওপার থেকে এসে এপারে সাম্রাজ্য স্থাপন, আর এখান থেকে যদি সেখান তার পৃষ্ঠপোষকতা থাকে, তাহলে তো ওই যাকে যদি পাঞ্জাবি ভাষায় যদি বলে বললে বললে, তাহলে তো চিন্তাই নেই, সোনায় সোহাগ। এখন সুধী দর্শকবৃন্দ, এই শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের হত্যা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে আমার মনে হয়। তার কারণ ওই একই রাত্রিরে বসিরহাটে বিজেপির আরো একজন কর্মকর্তা, তাকে 4 রাউন্ড গুলি করা হয়, সেটাও শ্রমিক ভট্টাচার্য আজকে জানিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখন এই ঘটনাগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা না। যেমন ওই একই রাত্রিরে ঘটে গেল পানিহাটিতে, একের পর এক বোমা ছোড়া হল। অভয়া কাণ্ড যেখানে হয়েছে, অভয়ার যেখানে বাড়ি, সেখানে ঘটলো সেই ঘটনা। কেন? পুরো জায়গাটাকে অরাজক করে রেখে দিতে হবে। এখনো পর্যন্ত সেই স্বৈরাচারী শাসক পদত্যাগ করেনি। ভারতবর্ষের ইতিহাসে এরকম লজ্জার, এরকম দৃষ্টান্ত, নজিরবিহীন দৃষ্টান্ত নেই। সংবিধানকে এইভাবে অস্বীকার করবার দৃষ্টান্ত নেই। তাহলে আর ঠিক
কি কি উনি করলে বা ওই দলটা করলে তাকে রাষ্ট্রবিরোধী দল বলা হবে, আর কত কত অত্যাচার, কত কত ক্ষতি এবং কত কত দেশের জনগণের প্রাণ নিলে তবে ওই রাষ্ট্রবিরোধী দলের মাথাগুলোকে উপযুক্ত শাস্তির জন্য আইনের হাতে বন্দী করা হবে। এইটা দেশের মানুষের সবচেয়ে বড় আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। এখন এখানে কি জন আবেগকে অস্বীকার করা যায়? জনগণ বিজয় উৎসব সেইভাবে করেনি কখনোই। কোনো জায়গাতে কোন রকম বিজয় উৎসব বিজেপির তরফ থেকে বলেই দেওয়া হয়েছিল যে অত্যন্ত সংযতভাবে করতে, এবং খুবই সামান্য হয়েছিল সেটা। বললাম তো, সবে একটা স্বাধীনতা মুক্তির আশ্বাস, যে একটা স্বৈরাচারী শাসন থেকে যেন মুক্তি পেয়েছে, এইটার যখন অনুভব হচ্ছে তখন এই ঘটনাটা ঘটিয়ে দেওয়ার অর্থ একটা ত্রাস সৃষ্টির চেষ্টা। এবং এই তথ্য আপনাদেরকে সকলকে, এবং বিজেপি রাজ্য নেতৃত্ব তারা যথেষ্ট খোঁজ রাখেন, আগামী সরকার তারাও নিশ্চয়ই খোঁজ রাখবেন। সারা রাত্রব্যাপী গতকাল বিভিন্ন জেলায় যেখানে যেখানে টিএমসি জিতেছে সেখানে উদ্দাম উল্লাসে একদল বাহিনী, বাইক বাহিনী ঘুরে বেরিয়েছে। শুধু বেরিয়েছে তাই না, সে তাদের মুখে ছিল সেই স্লোগানটা আমি আর নাই বা বললাম, বিভিন্ন প্রকারের জেহাদি হিন্দু বিরোধী স্লোগান ছিল। তার মানে কখনো আমি এই কথা বলছি না এই এপিসোড থেকে যে হিন্দু এবং মুসলমান তাদের মধ্যে কোন রকম সাম্প্রদায়িক অসন্তোষ তৈরি হোক, কিন্তু আমাদের দেশের রাষ্ট্রবাদী যে সমস্ত মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু আরো সম্প্রদায়েরা আছেন তাদেরকে রক্ষা করাটাও তো আমাদের দেশের সকল নাগরিকের কর্তব্য, এবং তাদেরও কর্তব্য। হিন্দুত্বের রক্ষা যেমন কর্তব্য, তেমনি রাষ্ট্রবাদী এখানে থাকা মুসলিমদের তাদেরও দায়িত্ব এই দেশটাকে রক্ষা করা। এবং এই বিদেশি জিহাদি শক্তি, দেশ বিরোধী, দেশকে আক্রমণ করব, দেশকে ধ্বংস করে দেব, দেশকে দখল করে নেব, এবং একটি নির্দিষ্ট সম্প্রদায় মানে একটি হিন্দুদেরকে আস্তে আস্তে শেষ করে দেব, তাদের জমি জমা লুট থেকে খুন করে দেব, হত্যা করে দেব, ত্রাস তৈরি করব এমন যারা পালাতে বাধ্য হবে নিজের দেশের মধ্যে থেকে। এইটা যদি চলতে থাকে, এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু এই যে আগামী যে সরকার, আমাদের স্বপ্নের সরকার তৈরি হতে চলেছে, যা সোনার বাংলার এক্সপেকটেশন নিয়ে মানুষ তাদের উজাড় করে দিয়েছে ভোট বাক্সে, সেই সরকার পদে পদে বাধাপ্রাপ্ত হবে এদের দ্বারা। এখন সেই জন্য আমরা আশা প্রকাশ করব যে যে সমস্ত মানুষ মন্দিরকে পুনরুদ্ধার করছেন, যে সমস্ত মানুষ খেলার মাঠকে পুনরুদ্ধার করছেন যেগুলো হয়তো অবৈধ প্রমোটার দ্বারা লুট করে রেখে দিয়েছিল, যে সমস্ত মানুষজন কারোর ক্ষতি না করে এই কাজগুলো করছে, সামাজিক কাজগুলো করছে, তাহলে সেই কাজগুলোরও কিছু সাপোর্ট দরকার। তেমনি কারোর ক্ষতি করবার কথা কেউ যেমন বলছে না, তেমনি যারা এত বছর ধরে এত মানুষের চোখের জল ফেলেছে, এত অত্যাচার করেছে, যা কিনা অনেক শিক্ষিত পণ্ডিত ব্যক্তিরা যারা রিসার্চ করেন ইতিহাস নিয়ে, বিদেশি রাষ্ট্র নিয়ে রিসার্চ করেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কাজকর্ম করেন, তারাও হয়তো ভাবছেন যে আগামী দিনে এই তৃণমূল জমানা একটা গবেষণার বিষয় হতে পারে, কি ধরনের সাংঘাতিক স্বৈরাচার তার মধ্যে ঘটে গেছিল। তাহলে সেই স্বৈরাচারের হাত থেকে আত্মরক্ষার উপায়ও তো এই মানুষগুলোর দরকার, এই প্রোটেকশন দরকার। তার কারণ তারা এখানেই রয়ে গেছে, যতই এসআইআর হোক আর যতই যাই হোক, এসআইআরে যা বাদ পড়েছে তার থেকে বেশি ভোটার তালিকাতে নামই নেই। এই তথ্য এই এপিসোড থেকে বলছি, ভোটার তালিকাতে নামই ওঠেনি হয়তো। সেরকম অসংখ্য লক্ষ লক্ষ বিদেশি বিভিন্ন গ্রামগঞ্জে এই সীমান্তবর্তী জেলাগুলোতে বসে আছে। কাজেই এই মানুষদের নিয়ে আগামী দিনে যে আমরা সভ্য সমাজ গঠন করতে যাব বলে আমরা ভাবছি, সেটা বারবার পদে পদে বাধাপ্রাপ্ত হবে
এই সমস্ত যে মানে রাষ্ট্রবিরোধী শক্তিদের দ্বারা। তাই তাদের যে মন্ত্রণাদাতা, তাদের যে মাথা, সেখানে ওই বাংলায় একটা কথা আছে না, চড়ে চড়ে মাস্তুতো ভাই, সেই লাল টুপি, গলায় মাফলার, কেউ উত্তরপ্রদেশ, কেউ দিল্লি, কেউ বিহার থেকে, সেই চোর চোরেদের সাম্রাজ্যের যে ক্ষীণ শেষ অংশটা পড়ে আছে, সেখানে তারা খুব দ্রুত যাতায়াত শুরু করে দিয়েছে। আরো কিভাবে অরাজক পরিস্থিতি তৈরি করা যায় সেইটা বিচার বিবেচনা, বিভিন্ন রকম মিটিং চলছে সেখানে। শুধু দর্শকবৃন্দ, আমরা ভরসা রাখবো রাষ্ট্রের ওপর, আমরা ভরসা রাখবো সংবিধানের ওপর, আইনের ওপর, এবং যে মন্ত্রিসভা, নরেন্দ্র মোদী মন্ত্রিসভা এতগুলো বিশেষ ঘটনা ঘটাতে পারে, কাশ্মীরের 370 ধারা বিলোপ থেকে শুরু করে অপারেশন সিন্দুর, সার্জিক্যাল স্ট্রাইক, 21টি রাজ্যে বিজেপির এই নিয়ে 22টি হবে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে বিজেপির সরকার গঠন হতে পারে, তার উপর তো ভরসা রাখতেই হবে। সঙ্গে তার কাছে, সেই সমস্ত সরকারের কাছে মানুষের অনেক স্বপ্ন, অনেক দাবি। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আপনারা হাত খুলে লিখুন আপনাদের মতামত, এবং সেই মতামতগুলো একটু শেয়ার করে দিন যাতে অনেকের কাছে পৌঁছতে পারে। খুব ইনফরমেটিভ এপিসোডগুলো আমরা রেডি করছি, সামনের এপিসোডগুলোতে নিয়ে আসছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।